প্রণয় ঘরের সন্ধিতে পর্ব ১১ লেখনীতে সালমা চৌধুরী। নওমীর উজ্জ্বল মুখশ্রী দ্যুতি ছড়াচ্ছে, উৎসুক দুচোখে আগুনের ফুলকির ন্যায় ঝলক দিচ্ছে, অধরের হাসি সরছেই না। শুভ্র নওমীর বাহু ছেড়ে আলতোভাবে দুগাল চেপে সহাস্যে বলল, হাই কিউটি, কেমন আছো? নওমীর কৌতূহল যেন সরছেই না, বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে থেকে কোনো মতে বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হঠাৎ তুমি থেকে আপনি হয়ে গেলাম? সরি, বুঝতে পারিনি। তুমি যে আসবে সেটা একবারের জন্য বললে না কেন? বললে কি সারপ্রাইজ থাকতো? তাজ এগিয়ে আসতেই শুভ্র তাজকে জড়িয়ে ধরল, অল্প স্বল্প কুশল বিনিময় করতে লাগলো। তাজ তপ্তস্বরে শুধালো, বাকিরা কোথায়? ছোট চাচ্চুর সঙ্গে রাস্তায় দেখা হয়েছে, আব্বুরা ওইখানেই গল্প শুরু করে দিয়েছে। আমার আর সহ্য হচ্ছিল না, তাই ওদের রেখেই চলে এসেছি। নওমী উত্তেজিত কণ্ঠে শুধালো, সুমিরাও এসেছে? জি, আমি এক্ষুনি আসছি। শুভ্র তৎক্ষণাৎ বলল, এই নওমী, ওই দিকে কোথায় যাচ্ছ? ওরা তো এদিকে আসতেছে। নওমী অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, বাসায় যাচ্ছি, মুখটা ধুয়ে এখনই চলে আসব। মুখ ধুতে হবে কেন? এই সাজে তোমাকে মারাত্মক কিউট লাগছে। মুখ ধোয়ার তো কোনো প্রয়োজন নেই। নওমী তাজের দিকে এক নজর দেখে দাঁত পিষে বলল, তোদের চোখে কিউট হলে কি হবে, কারো চোখে আমাকে বান্দরনি লাগছে। শুভ্র সহসা তাজের দিকে তাকালো। তাজ মুখ ফুলিয়ে চোয়াল শক্ত করে নওমীকে দেখছে। শুভ্র হেসে বলল, তুমি ওর কথাও ধরো নাকি? ওর যদি দেখার মতো চোখ আর বোঝার মতো মন থাকতো তাহলে তোমাকে একটা বাজে কথাও বলতে পারতো না। ওর মন তো আছে আরেক জগতে, সেসব বাদ দাও, তোমার কথাও যেতে হবে না। আমি বলছি, তোমাকে মাশাল্লাহ অনেক কিউট লাগছে। তাজ ব্যতীত আরেকটা মানুষ যদি তোমাকে খারাপ কথা বলে তখন তুমি মুখ ধুয়ে নিও, ওকে? এখন ভেতরে চলো। এর মধ্যে সুমিরাও চলে এসেছে। সুমি কাছাকাছি এসেই উঁচু গলায় ডাকলো, নওমী আপু। সহসা ছুটে এসে নওমীকে জড়িয়ে ধরল। নওমীও সব ভুলে সুমি চাচির সঙ্গে গল্প করতে শুরু করলো। তাজ আর শুভ্র ভাষার ভেতরে চলে গেছে। নওমী সুমিরাও পেছনে পেছন ঢুকলো। হঠাৎ শুভ্রদের দেখে বাড়ির সবাই ভীষণভাবে চমকালো। আলাপচারিতার মাঝখানে যখন জানতে পারল তাজ সবটা আগে থেকেই জানতো, তখন সবাই আর চোখে তাজের দিকে তাকালো। তাজ অন্যদিকে মুখ করে এমন ভাব নিল যেন সে কিছুই জানে না। তাজের নাম শুনেই নওমী সবার মাঝখান থেকে উঠে এসে তাজের সামনে দাঁড়ালো। তাজ তখনও অন্যদিকে তাকিয়ে আছে। নওমী গলা খাকারি দিয়ে বলল, আজ শুভ্র ভাইয়ারা আসতেছে, এটা আমাকে আগে বললে না কেন? তাজ মৃদুস্বরে বলল, আমি জানতাম না। আমার দিকে তাকিয়ে বলো, এখন আমার মুড নেই। এ মা, কিসের মুড নেই? আমাকে দেখার কথা বলিনি তোমাকে। তুমি আমার দিকে তাকিয়ে বলো, তুমি আমার থেকে কথাটা লুকালে কেন? সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য? তোকে বললে তুই তো সবাইকে আগেই বলে দিতিস, তাহলে বলছো কেন জানো না? তুমি ওই দিকে তাকিয়ে কি খুঁজতেছ? টিকটিকির ডিম? তাজ উত্তর দিচ্ছে না দেখে নওমী তাজের চুলে হাত রেখেই তাজ চেঁচিয়ে উঠল, এই ফাজিল, তুই আমার চুলগুলো নষ্ট করলি কেন? জেল দিয়ে কত সুন্দর করে স্টাইল করেছিলাম। বাপ রে, 3 ইঞ্চির চুল নিয়ে আবার কত ঢং! একটু ছুঁয়েছি বলে এভাবে চেঁচিয়ে উঠবে? ওয়েট! নওমী 2 হাতে তাজের সব চুল এলোমেলো করে এক দৌড়ে ডাইনিংয়ে চলে গেছে। শুভ্র এতক্ষণে তাদেরকেই দেখছিল। নওমীকে আসতে দেখে চোখ সরিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর গল্প করব। তাজের আম্মু বললেন, তাড়াতাড়ি আসিস, আমি খাবার রেডি করছি। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সন্ধ্যার আগে আগে ছোটরা সবাই ছাদে এসেছে। নওমী, সুমি, আন্নি, রাফি, রাত সবাই গল্প করছে। কিছুক্ষণ পরেই ওদের খুঁজতে শুভ্র আর তাজও এসেছে। শুভ্র শান্ত গলায় জানতে চাইল, নিচে যাচ্ছিস না কেন তোরা? সন্ধ্যা হয়ে যাচ্ছে, খেয়াল নেই? সুমি বলল, আমরা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছি। কোথায়? পাহাড় নয়তো সমুদ্র? তুমি কোথাও যেতে চাও বলো। শুভ্র তৎক্ষণাৎ জবাব দিল, পাহাড়। সুমি একগাল হেসে বলল, দেখেছ নওমী আপু, বলেছি না ভাইয়ার পাহাড় পছন্দ। শুভ্র জিজ্ঞেস করল, নওমীর কি পছন্দ?
পাহাড়। রাত আর রাফির মধ্যে একজনের পাহাড় পছন্দ, অন্যজনের সমুদ্র। সুমিরও সমুদ্র পছন্দ। শুভ্র তাজকে প্রশ্ন করল, তোর কি পছন্দ ভাই, পাহাড় নাকি সমুদ্র? আমার মরুভূমি পছন্দ, যাবি তোরা? না, আমরা পাহাড়ে যাব, তুই যাবি? সুমি বলল, তুমি যেতে না চাইলে জোর করব না। আমি, নওমি আপু, আন্নি, রাফি, রাত সবাই যাব। শুভ্র ভাইয়া আমাদের নিয়ে যাবে, প্রয়োজনে বড় ভাইয়ারা কাউকেও নিয়ে যাব। তাজ জোরালো কণ্ঠে জানালো, তোরা কত বছর পর দেশে এসেছিস, তোদের নিয়ে ঘোরাটা আমার দায়িত্ব। তাছাড়া আব্বু যদি শোনে আমি তোদের সঙ্গে যাচ্ছি না তাহলে খুব রাগ করবেন। মরুভূমি? মনটায় এখন মরুভূমি হয়ে গিয়েছে। নওমি ঠাট্টার স্বরে বলল, তোমার মরুভূমির মন নিয়ে আমাদের সঙ্গে আর যেতে হবে না। যে শহরে বৃষ্টি এসে তোমার মরুভূমির মনকে ভিজিয়ে দিবে, তুমি বরং সে শহরে যাও। সুমি, রাফিরা একসঙ্গে প্রশ্ন করল, কোন শহরে? আন্নি তৎক্ষণাৎ বলল, কক্সবাজার। সুমি জানতে চাইল, কক্সবাজার কেন? আরে তুমি জানো না, কক্সবাজার কিছুদিন পরপর ঝড়ের মতো বৃষ্টি এসে সব কিছু ভিজিয়ে দিয়ে যায়। আপু হয়তো এটাই বলেছে, তাই না আপু? নওমি মিটিমিটি হাসছে। শুভ্র সন্দেহের দৃষ্টিতে নওমিকে দেখছে। তাজ নওমির কথাতে খুব একটা গুরুত্ব না দিয়ে ফোনে কিছু একটা করছে। রাফি আন্নিকে থামিয়ে বলল, আরে এটা না, আপুর কথার মানে অন্য ছিল। আমি ঠিক বুঝতে পেরেছি। সুমি জিজ্ঞেস করলো, কি বুঝতে পেরেছিস? জানি না, নওমি আপুই জানে। আপু বলো। নওমি অকস্মাৎ বলে উঠল, এই যে মিস্টার, বলবো নাকি? কি বলবি? তোমার জীবনের হঠাৎ বৃষ্টির কথা। তাজ রাগী স্বরে বলল, তোর কি মনে হচ্ছে না তুই লিমিটের বাইরে কথা বলছিস? ও আচ্ছা, আমার কথা বলায় কখনো লিমিট ছিল বুঝি? আমি তো জানতামই না। তা লিমিটটা কে দিয়েছিল আমাকে? তুমি? স্বপ্নে নাকি বাস্তবে? তাজ কিছু বলতে গেলে শুভ্র সহসা দুজনকে থামিয়ে দিল। ঠান্ডা কণ্ঠে বলল, তোদের ঝগড়া মনে হয় এ জীবনে শেষ হবে না। সন্ধে হয়ে গেছে, সবাই নিচে চলো। নওমি চাপা স্বরে বললে, তোমরা যাও, আমি বাসায় চলে যাব। তাজ বক্রদৃষ্টিতে তাকিয়ে অকস্মাৎ হেসে ফেলল। কর্কশ গলায় বলল, তোর আবার কি হয়েছে? কিছু হয়নি, বাসায় চলে যাব। বুঝলাম না, ইদানিং তোর মধ্যে বিশেষ কিছু পরিবর্তন দেখছি, যেগুলো আগে কখনো দেখিনি। আমার মনে হচ্ছে তুই জোর করে অভিমান করা শিখতেছিস। কিন্তু একটা কথা মনে রাখিস, তোর সাথে অভিমান শব্দটা ঠিক যায় না। তুই যেমন ছিলি সবসময় এমনটাই থাকবি, তোকে সেভাবেই ভালো লাগে। শুভ্র ঝটপট বলল, তোর জ্ঞান দেয়া শেষ হলে নিচে যা। কেন, তুই যাবি না? নওমির সঙ্গে কথা বলে আসতেছি, ওর সঙ্গে তোর আবার কি কথা? শুভ্র রাগী স্বরে বলল, কি কথা সেটাও কি তোকে বলতে হবে? ছোট থেকে না চাইতেও নওমির পুরো দায়িত্ব নিয়ে নিয়েছিস, এখন কি নওমির সাথে কথা বলতে গেলেও তোর থেকে অনুমতি নিয়ে বলতে হবে? চলবে।